সেই দিনই আমার মনে হয়েছিল হোটেলে গিয়ে স্নান টান করে যে আজকে থেমে যাক না জীবনটা, একটা একটা চরম পাওয়া, একটা পরম পাওয়ার মধ্যে থেমে যাক না। না তারপর তো থামিনি, আজ আর মনে হয় না থেমে যাক, মনে হয় এই সব প্রাপ্তিটাই দরকার, সবটা তো তার দেওয়া, আমি কিছু স্পেশাল তাও নয়, খুব সাধারণ একটা মানুষ, খুব সাধারণ ভাবে সবকিছুকে দেখেছি, খুব সহজ ছিল সেই দেখাটা, সে দেখা ওই বললাম না দৃষ্টিভঙ্গি বদলেছে, এটা একটা গ্যাপ কখনো কখনো ফিল করি, তো পাচ্ছি না সেটা আলাদা করে কষ্ট তো নিশ্চয়ই দেয় একজন শিল্পী, সে যদি সেই জায়গা থেকে বঞ্চিত, দেখো অর্থকরী ব্যাপারটা তো আছে, কারণ এটাই তো আমাদের রুটি রুটি, অবশ্যই এটা তো অস্বীকার করতে পারবো না যে কাজ না থাকলে আর একটা প্রফেশন ছেড়ে বরং একদম একদম পুরোপুরি ফুল ফ্লেজেডলি আমি এবং আমার হাজবেন্ড দুজনেই অভিনয়ের উপর ডিপেন্ডেন্ট, সরি। কিন্তু সেই জায়গাটা যখন থাকে না তখন খুব চাপে থাকি, অর্থনৈতিক চাপটা তো বিরাট চাপ, তার থেকেও বড় চাপ যেহেতু আমরা ভীষণ আবেগপ্রবণ শিল্পীরা, আমি কাজ করার যে স্কোপটা পাচ্ছি না, আমার ভেতরে যে কথাটা আছে, যে আবেগটা আছে, সেটা যখন প্রকাশ করতে পাচ্ছি না, তুলে ধরতে পাচ্ছি না মানুষের কাছে, আমি যখন কমিউনিকেট করতে পাচ্ছি না আরেকজনের সঙ্গে, সেটা বড় যন্ত্রণার। আমি জানতে চাই আমি কতটা আর কতটা পারি, আমি আর কি কি করার স্কোপ আমার আছে, এবং সেই স্কোপটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। I must know myself also, না? একদমই। এই খিদেগুলো মেটে না গো, মেটে না। কে সবচেয়ে মজার কথা, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে গরিবের শর্মিলা বলা হয়, মানে আমার একটা নাম, এটা অনিন্দ সরকারও বলে, তুমি গরিবের শর্মিলা। আজও দর্শক যখন রাস্তায় দেখা হয় অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে থাকেন, বয়স্ক মানুষ, ছোটরা খুব ছোটরা বোঝে না, জানে না, বা একটু এজেড বা আমাদের বয়সী বা যেরকমই হোক, দিদি আপনি আর কাজ করেন না কেন, দিদি আপনার কাজ একটা সময় আমরা রেগুলার দেখতাম, আপনি ভীষণ ফ্যান, আর ফ্যান ট্যান কিনে জানি না, কিন্তু এরকম করে যখন বলে আমি না আবার নিজেকে মনে হয় আমি তাহলে করেছি, আমি না ভুলে গেছি যে আমি এত কাজ করেছি। কি হয় কানেকশন গুলো আস্তে আস্তে চলে যায়, নষ্ট হয়ে যায়। তো কাজকে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু জীবনকে ভালোবাসা বা জীবনকে বুঝি আমরা ঠিক মতো কজন, বুঝতে বুঝতেই কখন যে জীবনটা কেটে যায় আমরা বুঝতেই পারি না আসলে। কিন্তু আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন, তার কাছে জীবন ভীষণ গুরুত্বপূর্ণ, সম্পর্ক ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আশেপাশের মানুষেরা ভীষণ গুরুত্বপূর্ণ, কাজ তো আছেই, কিন্তু যে সময়টায় তিনি আছেন সেই সময়টা তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে আগে কি হলো পরে কি হবে তার চেয়ে বরং হাতে হাত রেখে একসঙ্গে কাছের মানুষদের নিয়ে এই সময়টা কাটাই, এটাই তার কাছে, এটাই মানে তেমন মানুষ আমার সঙ্গে যিনি আজকে রয়েছেন। সুস্মিতা দি রয়েছেন আমাদের সঙ্গে, এবং রিঙ্কু নামেও পরিচিত। দিদি ফার্স্টেই জানবো, মানে ফার্স্টে যেটা বলছিলাম কাজ নিয়ে কেন শুরু করলাম, প্রচুর কাজ, শিক্ষিকা, অভিনয় এবং আরো অনেক কিছু, মঞ্চে অভিনয়, পর্দায় সবকিছু, কিন্তু জীবনটাকে আপনি যেভাবে দেখেন, যে আমার যেটুকু অভিজ্ঞতা হলো প্রথমবার কথা বলে, সেটা বোধহয় খুব কম মানুষ এইভাবে দেখেন। জানি না, তবে তুমি খুব অল্প সময়ের মধ্যে আমাকে অনেকটা চিনেছো, যেটা আমি এতদিনে নিজেকে চিনতে পারিনি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দিদি। এত কম সময় আপনি আপন করে নিতে পারেন মানুষকে, এই সময় যেটা সত্যি ভীষণ অভাব, নিজের করে নিতে পারেন, এটা প্রথম থেকেই বোধহয়, তাই না? কি জানে, এত তো ভাবিনি নিজেকে নিয়ে কখনো, তবে তুমি খুব আপন করতে পারো, এবং আমার খুব আপন জন আমার মনে হলো তোমাকে দেখে, বলছি তুমি আমার খুব ভালোবাসার মানুষের মতো দেখতে, তারপর মনে হচ্ছে, তারপর থেকে মনে হচ্ছে তুমি আমার খুব কাছের মানুষ, তোমাকে যে আজকে চিনেছি প্রথম দেখেছি আমার একবারও মনে হচ্ছে না। আমার কাজের ক্ষেত্রে এটাই প্রাপ্তি যে আপনাদের মতো মানুষদের পাশে বসতে পারি, কথা বলতে পারি, জীবন নিয়ে কত কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি, এটাই প্রাপ্তি আমার কাজে। সত্যি দিদি, আমাদের মতো মানুষ মানে আমরা কি না না, আপনারা যেভাবে জীবনটাকে দেখেন আমরা সেইভাবে বোধহয় দেখতে শিখতে পারি না, সেই সময়টা বদলে গেছে, তাই না? হয়তো তাই, হয়তো কিছুটা তাই, মানে এটা আমি অস্বীকার করতে পারছি না। আমাদের এই বেঁচে থাকা, মানে এই অস্তিত্ব সংকট, অনেক কিছু নিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত গেছে, লড়াই সে তো সবাইকেই কম বেশি করতে হয়, এক এক ভাবে করতে হয় মানুষকে, কিন্তু দেখা, দৃষ্টিভঙ্গি এটা তো বদলেছে,
যেখানে কোথাও একটা, আমি কাউকে দোষ দিচ্ছি না, হয়তো এটা 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 সময়ের নিয়ম বা ধর্ম, এখন সময়টা বোধহয় এটাই দাবি করছে। যে সময় যেভাবে আমরা শুরু করেছিলাম জীবনটাকে, তখন একটু অন্যরকম ছিল দেখার ভঙ্গিটা, আজকে বদলেছে। তাই জন্য কোথাও কখনো কখনো গ্যাপ ফিল করি একটা। কাউকে দোষারোপ করছি না, বা আমি কিছু স্পেশাল তাও নই, খুব সাধারণ একটা মানুষ, খুব সাধারণ ভাবে সবকিছুকে দেখেছি। খুব সহজ ছিল সেই দেখাটা, সে দেখা ওই বললাম না, দৃষ্টিভঙ্গি বদলেছে। এটা একটা গ্যাপ কখনো কখনো ফিল করি। যাই হোক, মেনে নিতে হয় অনেক কিছু, তাই না দিদি? এই যে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া, সেটাই তো জীবন আসলে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন মানিয়ে নিই, মেনে নিই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আক্ষেপ থেকে যায় জীবন নিয়ে, কিছু মানুষকে হারানো নিয়ে, কিছু সময়কে হারানো নিয়ে। আছে দিদি নিশ্চয়ই? ভীষণ ভীষণই আছে। জানি জানি এই যে কিছুদিনের জন্য এটা একটা নাটক, রঙ্গমঞ্চ এসছি, আমরা বিভিন্ন চরিত্রে অভিনয় করছি, আমি তুমি সবাই সবাই করছি, এবং একটা সময় আমাদের রঙ্গমঞ্চ থেকে বেরোতে হবে, মেকআপ তুলতে হবে, বেরিয়ে যেতে হবে, তারপরটা কেউ জানি না। কিন্তু এই রঙ্গমঞ্চে থাকাকালীন যে আবেগ, যে পারস্পরিকতা, যে সম্পর্কগুলো তৈরি হয়, সেগুলোকে আমি ডিনাই করি কি করে? এত জেনুইন, এত সুন্দর, এত কাছের, এত মধুর সেই অভিজ্ঞতাগুলো, ওগুলো তো বাঁচিয়ে রেখেছে আমাদের বাঁচিয়ে রেখেছে। এবং অকালে সে মানুষগুলো চলে যাওয়া, তাদের হারানো, তাদের অভাব, ভীষণ ভাবে অভাবটাকে আবার ধারণও করে থাকি, সেটাকে নিয়ে যাপনও করি আমরা। একদম, মানে এই না পাওয়া, যন্ত্রণা, শূন্যতা, এগুলো যে আমাদের আমাদের ঋদ্ধ করে, কিন্তু অবশ্যই অবশ্যই। মানে প্রাপ্তির কথা যদি বলো, সবকিছু তো হারায় না, তাই না? এক অদ্ভুত খেলা, হারিয়েছি তো অনেককে। মানে আমার অভিনয় জগতে যে আমি এসেছিলাম প্রথম, যদি জানতে চাও, 2000 সালে আমি এসেছি। সে সময় ছোটখাটো কাজ দিয়ে শুরু করি, আর আমার নাট্য গুরু বলতে পারো, বা এই জগতে পদার্পণ করার জন্য যিনি আমাকে, তার কথা তো সবার আগে স্মরণ করব, তিনি হচ্ছেন অশোক চ্যাটার্জি। নিভার্স, উনি আমাদের অভিনয় শেখাতেন, আমাদের গুরু, মাস্টারমশাই, ডিরেক্টর, অসম্ভব মিষ্টি একজন মানুষ। থিয়েটার করতাম, এবং থিয়েটার করতাম ভীষণ জমজমাট, আনন্দ করে, আনন্দের ছিল বড্ড। তা উনি একদিন বললেন, তোর খুব সিনেমাটিক অ্যাক্টিং, তুই করবি? আর আমাকে কে চান্স দেবে? খুব ক্যাজুয়ালি বলে, আমি যদি দিই, বললাম দাও, বলে একটা ছবি নিয়ে আসবি। ছবি নিয়ে গেলাম, দিলাম। অর্পিতা চ্যাটার্জি, শিবাশিস ব্যানার্জির স্ত্রী, অর্পিতা তখন দেবীদাস ভট্টাচার্যের একটি কাজ করতো, ওকে দেওয়া হলো ছবিটা। তারপর ওরা কি করেছে জানি না, আলেয়া বলে একটি সিরিয়ালে আমি প্রথম দেবীদাকে দেখি, দেবীদাস ভট্টাচার্যকে পর্দায় প্রথম সেইভাবে। পর্দায়, হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল। মঞ্চে তো বহু বছরের অভিজ্ঞতা মঞ্চে আমার। আর মেইনলি মঞ্চটাকেই জীবনের মানে একটা অঙ্গ করে নিয়েছিলাম। যে চাকরি বাকরি করেছি, স্কুল টিচিং করেছি, কর্পোরেট ওয়ার্ল্ডেও ছিলাম, তারপরে কিন্তু ওই কাজগুলোর মধ্যে খুব একটা স্যাটিসফ্যাকশন ছিল না আমার। করতাম আশেপাশে সব মানুষগুলোকে নিয়ে, সবকিছু নিয়ে একটা, সেটাও একটা অভিজ্ঞতা। অনেক ধরনের বন্ধু পেয়েছি, কাছের মানুষ পেয়েছি, যাদের সঙ্গে আজও এত বছর বাদে আমার যোগাযোগ আছে, এবং তাদের আমি প্রিয় বান্ধবী বলতে পারি, এতটাই যোগাযোগ। আত্মিকভাবে যুক্ত হয়ে গেছি সেসব মানুষের সঙ্গে, অদ্ভুতভাবে আত্মিকভাবে যুক্ত, মানে খানিকটা আধ্যাত্মিক ভাবেও কোথাও একটা কানেক্টেড। এই কানেকশন গুলো যে কি কত বড় প্রাপ্তি জীবনের। আমি তো যদি হিসেব করি আমার জীবনের, হিসেব তো কেউ করতে পারে না, সেইভাবে যদি হিসেব করি আমার প্রাপ্তির ভাড়ার অনেক বেশি ভর্তি। না পাওয়াটা হয়তো, না পাওয়া যেটা, সেটা ব্যবহারিক জগতের না পাওয়া, হয়তো অর্থ, ভালোবাসা তো প্রচুর পেয়েছি, যশ, মান, গ্ল্যামার। আমি খুব গ্ল্যামারে বিশ্বাসী কোনোদিনই ছিলাম না, আজও নই। সব নিয়ে একটা মানুষ, কিন্তু প্রাপ্তি অনেক। এত মানুষ দেখেছি, এত ভালো মানুষ দেখেছি। আর
তারা আজকে অনেকেই চলে গেছেন। আমার বারবার যার কথা মনে হচ্ছে, মানে আমি ইমোশনাল হয়ে যাই। দেবীদার কথা। মানে উনি কাজ করেছি তো অনেকের সঙ্গে, বহু বহু ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, ভীষণ ভালো অভিজ্ঞতা। আজও অনেকে তারা সিনিয়র মোস্ট, প্রত্যেকে দিদি বলে সম্মান করে, দেখা হলে কোথাও পায়ে হাত দিয়ে প্রণাম করে, ভীষণ গুটিয়ে যাই। কারণ ওই প্রণামে বিশ্বাস শুনে অতটা বড় কোনোদিন আমরা কেউ হতে পারবো না প্রণাম নেবার। ভালোবাসা নিতে পারি, বুকে জড়িয়ে নিতে পারি, প্রণাম নয়। ভালোবাসে, অনেকেই ভালোবাসে, কিন্তু ওনার কথাটা সবার আগে মনে হয় কেন জানি না। কারণ ওনার প্রথম কাজ, দেবীদাস ভট্টাচার্যের প্রথম কাজ ওই প্রতীক্ষা একটু ভালোবাসার, সেখানে উনি, আমি একদম তখন নতুন, আমি ভালো করে ক্যামেরা ফেস করতে জানি না, আলো নিতে পারি না, সেই অবস্থাতে উনি আমাকে নিলেন ওরকম একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে। তারপরে পরপর যখন যেরকম ভাবে সুযোগ এসছে, ওনার সব কাজে সুস্মিতা দি করেছি, ডেকেছেন, করেছি, আরো অনেক অনেক কাজ, স্পন্দন করেছি, আর কি বলবো আমি মনে করতে পারি না, জানো এত কাজ করেছি জীবনে, মানে সকালে দুপুরে বিকেলে এরকম ভাবে করেছি। এটা তো অবিচার হবে, আমি অন্যদের কথা মনে করতে পারছি না। মনীষ ছিল, মনীষ ঘোষের স্পন্দন ছিল, তারপর চাঁদ উঠতে ছিল বলে একটা ভীষণ ভালো তারা বাংলায় চলছিল, সেটাতে বেনুদি মানে সুপ্রিয়া দিয়ে আমার শাশুড়ি হয়েছিলেন, সাবু দিয়ে আমার মাসি শাশুড়ি হয়েছিলেন। মানে এসব স্টলওয়ার্ড তাদের কাছ থেকে আমি কত কিছু শিখেছি, কত ভালোবাসা। দেবাংশু সেনগুপ্ত আমাদের ডিরেক্টর ছিল, কি অসাধারণ কাজ, অসাধারণ কাজ। বলছি না যে আমরা স্বপ্নের জগতে ছিলাম, জানো স্বপ্ন ছিল সেই সময় কাজগুলো, কি ভালোবেসে কাজ করেছি। এক একদিন শুটিং থেকে সারা দিন ওই লড়াই, সে তো চিরকালই আছে, ফিরে যে কি স্যাটিসফ্যাকশন, ওই অসম্ভব লড়াইয়ের মধ্যে যে কি তৃপ্তি। এবং যখন গল্প করতাম, বাচ্চাদের মতো গল্প করতাম যে সারাদিন কি কি, আমার মনে আছে অজ্ঞান হয়ে যাওয়ার সিন করছি, তারপর চাঁদ উঠলোতে, হ্যাঁ ওই যেটাতে বেনুদি ছিলেন এবং সাবুদি ছিলেন, হ্যাঁ সেটাতে একটা অজ্ঞান হয়ে যাওয়ার সিন ছিল আমার। অজ্ঞান হয়ে গেছি, দেবাংশু নিচ্ছে, শর্ট নিচ্ছে, ও নিজেই নিত সবকিছু, ক্যামেরা তো অসাধারণ করতো। আমি ঘুমিয়ে পড়েছি, খানিকক্ষণ বাদে বলছি সুস্মিতা দি, মানে এত রিল্যাক্স আমরা কাজ করতে করতে এত রিল্যাক্স থাকতাম যে কাজ করতে করতে অনেক সময় ঘুমিয়ে পড়েছি। রাত ভোর বৃষ্টি করছি, সেটা 2006-07, সেই সময়ও শর্ট দিতে গিয়ে কত সময় ঘুমোচ্ছি, মানে এত সুইট। কখন আমাদের সারা রাত ধরে শুটিং হচ্ছে, শুটিং শেষ মানে শেষ হওয়ার আগে সন্দেশগুলোর দিকে তাকিয়ে আছি কখন খাবো, পুজোর সিন হচ্ছে, মানে আমি কি বলবো, কত ছেলে মানুষই, কত আনন্দ, তার মধ্যে কত শিক্ষা, কত বড় বড় মানুষগুলো চারিদিকে ছিল। তার মধ্যে দেবীদা যখন যে মেগা গুলো করছেন, তখন আলফা থেকে জি হলো, জিতেও যখন উনি শুরু করলেন কে তুমি নন্দিনী, হ্যাঁ তখনও ডাকলেন। আরো অনেক কাজ আমি যেগুলো মনে করতে, এত কাজ সেখানেও উনি আমাকে ডাকলেন, মানে যখনই যেখানে। তারপরে পরবর্তীকালে উনি আকাশ আটে ম্যাক্সিমাম ডিরেকশন দিয়েছেন, যে কটা কাজ সব কটাতে এত ইম্পর্টেন্ট। মায়ের চরিত্র করেছি তো করেছি, কিন্তু এত ইম্পর্টেন্ট, এত ভালো চরিত্র। এখন আর মাঝে মাঝে আমি তো সব পারি না বেশি, ফোন টোন ঘাটা, কিছু কিছু জিনিস শিখে রেখেছি আমার নিজের কাজের জন্য। তা আমি তখন বলি যে বের কর না এটা, এই কাজটা বের কর না, মানে ওগুলো দেখতে ইচ্ছে করে, কাজগুলো নিজেকে না সময়টা তো বেরিয়ে আসে, নিজের অভিনয়, কত স্মৃতি, কত সুন্দর। আমার মনে আছে 91-91 করেছিলাম আকাশ আটে, শেষ কাজ না, শেষ কাজ ছিল বৃদ্ধাশ্রম দেবীদার সঙ্গে। মানে ওনার প্রথম, আমি যেটা বলতে চেয়েছিলাম, ওনার প্রথম সবচেয়ে বড় মেগা, সেটা তো আমি, ওনার শেষ কাজ বৃদ্ধাশ্রম, এবং বৃদ্ধাশ্রম 2 ওটাতে তখন আমি করোনাকালীন সময়, হ্যাঁ তা আমি বললাম, আমার হাত ভেঙে গেল হঠাৎ বাথরুমে পড়ে গিয়ে,
একদম এখনো ভাঙা আমার হাতটা। আমি বললাম যে আমি তো জামা কাপড় ব্লাউজ পরতে পারবো না, বলে তোমার জন্য স্পেশালি বানানো হবে, তুমি করবে। এই জোর নিয়ে কে বলেছে? এটা এটা আর কে বলবে কোনোদিন যে তুমি করবে? আমি তাহলে আমি পারবো না, আমাকে ছুটি দাও, আমার হাত ভাঙা, আমি আমি কি পরবো? আমি কি সালোয়ার কামিজ পরে ম্যাক্সি পরে যাবো? বলে সে ব্যবস্থা আমি করব, তুমি করছো। কতটা ভালোবাসা থেকে অধিকার বোধটা জন্মায়। অদ্ভুত। আমি অবাক হয়ে তখন বলেছিলাম। তারপর আরেকটা কি একটা কাজে আমি বলেছিলাম যে আমার পক্ষে করা, ওই তখনই বোধহয় বলেছিলাম আমার পক্ষে করা সম্ভব না, সরি তুমি আমার ছেড়ে দাও। বৃদ্ধা কি জানো, বৃদ্ধাশ্রমটা প্রথমটা তো করেছিলাম, পরেরটাতে হাত ভেঙেছিল। আমার ছেড়ে দাও দাদা, আমি ছাড়া অনেকে একান্নবর্তী। তখন আমি শারীরিক ভাবে খুব অসুস্থ হয়ে গেছিলাম, আমার একটা অপারেশন হয়েছিল। আমি বললাম এখন আমাকে ছেড়ে দাও, আমি কাজ করার মতো অবস্থাতে নেই, শরীরটাও ভেঙে গেছিল। বলে দিদি তোমাকে ছাড়তে পারছি না, সরি, মানে ছাড়তে পারছি না বলে আমি দুঃখিত, কারণ তুমি নিজে জানো না তুমি কোন দরের অভিনেত্রী। এই কথা কোনো ডিরেক্টর কোনো অভিনেত্রীকে বলে না। একটা অহং ইগো প্রত্যেকেরই থাকে, এইভাবে সপাটে বলতে বোধহয় সেই মানুষগুলোই পারত। আর আমারও তো হজম করার ক্ষমতা অতটা নেই, চুপ করে গিয়েছিলাম, শ্রদ্ধায় মাথা নিচু হয়ে গিয়েছিল, আর কিচ্ছু না। কখনো ভাবিনি আমি কিছু বিশাল কিছু, সেটা কখনো মাথায় ওঠাননি? এই প্রশংসা, এত ভালোবাসা কখনোই ভেবেছি ওঠাতেই দেন না? না, শুধু ভেবেছি এত ভাগ্য আমার, এত কিছু দিলে ঈশ্বর আমাকে, এত সুন্দর সুন্দর এত বড় বড় মানুষগুলো এত ভালোবাসা নিয়ে আমাকে ঘিরে ধরছে, এই যে কথাগুলো বলছে, যে স্বীকৃতি, যে সম্মান, এটা কত বড় প্রাপ্তি ভাবো তো। একদম। আজ পরিবেশ বদলে গেছে, কাজের সেরকম সুযোগও নেই, মাঝে মাঝে যে ডাকে না তা নয়, করি কাজ করি, সেরকম সুযোগ তো নেই অবশ্যই। সেটা যেখানে দিনে রাতে কাজ করতাম, আজকে সেখানে। আর আমি বিশেষ নিজে থেকে কারোকে বলতে পারি না, সবাই তো সবকিছু পারে না। যদি কেউ বলে আমি আছি, করতে পারি, এটুকুই বলি। কিন্তু সেই সময় ওইভাবে আমি তো বলছি, এত সম্মান এত স্বীকৃতি পাওয়ার পরে তখন খালি মনে হতো এর যোগ্য কিনা আমি জানি না, তবে সে মানুষগুলো এত ভালোবাসতে জানে, এগুলো তো আমি পেয়েছি, তাই জন্য তো পাচ্ছি না সেটা আলাদা করে কষ্ট তো নিশ্চয়ই দেয়। একজন শিল্পী সে যদি সেই জায়গা থেকে বঞ্চিত, দেখো অর্থকরী ব্যাপারটা তো আছে, কারণ এটাই তো আমাদের রুটি রুজি। অবশ্যই এটা তো অস্বীকার করতে পারবো না যে কাজ না থাকলে আর একটা প্রফেশন ছেড়ে বরং এখানে একদম পুরোপুরি ফুল ফ্লেজেডলি আমি এবং আমার হাজবেন্ড দুজনেই অভিনয়ের উপর ডিপেন্ডেন্ট। সরি। কিন্তু সেই জায়গাটা যখন থাকে না তখন খুব চাপে থাকি। অর্থনৈতিক চাপটা তো বিরাট চাপ, তার থেকেও বড় চাপ যেহেতু আমরা ভীষণ আবেগপ্রবণ শিল্পীরা, আমি কাজ করার যে স্কোপটা পাচ্ছি না, আমার ভেতরে যে কথাটা আছে, যে আবেগটা আছে, সেটা যখন প্রকাশ করতে পারছি না, তুলে ধরতে পারছি না মানুষের কাছে, আমি যখন কমিউনিকেট করতে পারছি না আরেকজনের সঙ্গে, সেটা বড় যন্ত্রণার। সেটা কিন্তু শূন্যতা তৈরি করে। এই শূন্যতাগুলো কেউ তো অস্বীকার করতে পারি না। পাশাপাশি যে পূর্ণতা, যে স্বীকৃতি, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে সম্মান, এখনো পুরনো মানুষের সঙ্গে দেখা হলে, পুরনো ডিরেক্টরদের সঙ্গে দেখা হলে তারা ছুটে আসে, জড়িয়ে ধরে, পায়ে হাত দিয়ে প্রণাম করে, তখন এই শূন্যতা আর এই পূর্ণতার মাঝামাঝি একটা অদ্ভুত অনুভূতি। এগুলোকে না ঠিক সেইভাবে ব্যাখ্যা করা যায় না, বা আমার হয়তো সে ক্ষমতা নেই। মানে কত কিছু বুঝিয়ে দিলেন, আমি শুনছিলাম, ভাবছিলাম একটা সময় দেখে আসা এবং সেই সময়টা, এই যে মানিয়ে নেওয়ার কথা বলি, কতটা কষ্টকর হয়ে যায় মানিয়ে নেওয়া। এমন বিশেষ করে এমন সময় দেখেছেন, মানে স্বর্ণযুগ দেখেছেন, স্বর্ণযুগ, এবং সেখান থেকে কত বড় বড় মানুষের সঙ্গে আমি কাজ করেছি, যেমন ডিরেক্টর তেমনি অভিনেতা। কোথাও কোনো ভুল ভ্রান্তি হলে ঘন্টার পর ঘন্টা টিটুদা, দীপঙ্কর দে বসে বসে বোঝাতেন। তখনকার দিনে তাদের সময়ের গল্প আমরা হা করে গালে হাত দিয়ে বসে বসে শুনতাম, যে উনি এটা বলছেন, কিভাবে ওনারা কাজটা করতেন, কি আনন্দময় ছিল সমস্ত কিছু। তাই বলে এখন আনন্দ নেই আমি এটাও বলছি না, কিন্তু সে আনন্দটা করার সুযোগটা কমে গেছে অনেক। এই যে সময় বা কথা শোনা,
অপেক্ষা, এগুলো বোধহয় সবটাই কমেছে দিদি, তাই না? যে উল্টো দিকের মানুষটা মন দিয়ে কথা শুনছেন, আপনি বলতে পারছেন, এটার বড্ড অভাব বোধ হয়। ভীষণ ভীষণ ভীষণ। কিন্তু এই যে বলছি যে সবই তো তার না, ওই তোমার একটু আগে বলছিলাম না যে তোমারই দেওয়া প্রাণে তোমারই দেওয়া দুঃখ, সে সবকিছু তো তোমার। সুখ দিয়েছো তুমি, শান্তি দিয়েছো, অনেক কিছু দিয়েছো, দুঃখ তো তোমারই দেওয়া। আজকে যদি এইভাবে সেটাকে মেনে মেনে নিতে হবে আসলে, না তবে হ্যাঁ, যতদিন বেঁচে থাকবো একটা মানুষ হিসেবে বলছি, শিল্পী হিসেবে বলছি, কাজ তো করতে চাই। কাজ করতে চাই মানে মানুষের সাথে মিশতে চাই, মানুষের কাছে পৌঁছতে চাই, মানুষকে মানুষ হিসেবে নিজের কথা, নিজের আবেগ, নিজের ইমোশনটাকে তাদের কাছে তুলে ধরতে চাই। এটা পারস্পরিকতা, তাই না? একদম দিদি। সেক্ষেত্রে এটাই বলছিলাম যে বেশ কিছুদিনের বিরতি আপনার, সেটা তাহলে বোধহয় স্বেচ্ছায় নয়, মানে কাজ থেকে বিরতি, মানে মঞ্চে আপনি অভিনয় করে যাচ্ছেন। মঞ্চে করছি, হ্যাঁ, পর্দায়। আমি সেটাই পর্দায় আমি লাস্ট ইয়ারে কাজ করেছি 2024-এ মধুয়া বলে একটি সিরিয়াল স্টার জলসায়, সেটাতে করেছিলাম। সেটাও মাস 6 পর বন্ধ হয়ে গিয়েছিল। ওটাতে আমি দীপঙ্কর দেশ্রীর ভূমিকায় ছিলাম, মানে পরিবারের হেড যারা। সেটা 6 মাসের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়। আগে তো ধর 2-3 বছর চলতো এক একটা সিরিয়াল, হ্যাঁ, সেটা চাকরি ব্যাপার, এবং আমরা একটা পরিবার তৈরি হয়ে যেতাম। সেটা ভালোবাসার সম্পর্ক তৈরি হতো, মায়া, কষ্ট, যন্ত্রণা ছেড়ে যাওয়ার সময় একটা অদ্ভুত হতো ওটা ভেতর থেকে। কিন্তু সেটা হওয়ার আজকাল সুযোগ হয় না। 2-3 মাস 6 মাসের মধ্যে কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। খুব খুব আনসার্টেনিটি। মানে বেঁচে থাকাটা যেমন ক্ষণিকের, আমরা দার্শনিক ভাবে বলি, এটা দার্শনিক না, এটা ভয়ঙ্কর বাস্তব যে আমাদের কাজের জায়গাটা এখন এরকম হয়ে গেছে, আরো বেশি অনিশ্চিত, ভীষণ অনিশ্চিত হয়ে গেছে। এটা যন্ত্রণার, এটা সত্যি যন্ত্রণার, কষ্টের তো বটেই, কিন্তু সবটা নিয়ে তো জীবন। মেনে নেওয়ার ইচ্ছে নেই, কিন্তু মেনে নিতে হচ্ছে। কেউ যদি ডাকে এখনো করবো, সেই আনন্দ নিয়ে করবো, সেই সবকিছুই আছে, এখনো বেঁচে আছি। এবং অনেকে বলে যে তুমি সুস্থ আছো, আমি ভীষণ ভাবে সুস্থ আছি রে, ভালো মন্দ সব নিয়ে। অসুস্থতা তো মানুষের শরীর থাকলেই থাকবে, কিন্তু কাজটা করতে চাই এখনো। দিদি একটা কথা, এই যে শিক্ষিকা ছিলেন, সেখান থেকে অভিনয়কেই বেছে নেওয়া, অনিশ্চয়তা জীবনেও আছে, কিন্তু আমরা জানি এই প্রফেশনে আরো বেশি। সেখান থেকে শিক্ষিকা থেকে অভিনয়কে পুরোপুরি বেছে নেওয়া, তখন আপনি সংসার করছেন, মানে মঞ্চে অভিনয় নয়, আমি বলছি পর্দায় অভিনয়, এবং পুরোপুরি বেছে নেওয়া। একটু যদি বলেন, মানে এটাই খুব কঠিন ছিল এই সিদ্ধান্ত নেওয়াটা? না, আমি শিক্ষিকা ছিলাম, সেই অবস্থাটা থেকে তো বেরিয়ে এসেছিলাম। কারণ আমার বাচ্চারা আমার খুব ভালোবাসতো, তারা নিজেদের বাগান থেকে ফুল তুলে এনে আমার মাথায় গুঁজে দিত, এরকম তাদের ভালোবাসা ছিল। সেখান থেকে বেরিয়ে এলাম এই কারণে, একটু অন্যরকম ভাবে। আমার মনে হলো আমি থিয়েটারটাকে কোথাও যেন আরো ফুল ফ্লেজেডলি করতে। আমি তোমায় বললাম না যে আমি ভীষণ ইমোশনাল, আমি কালকে নিয়ে ভাবি না। সবাই তো, আমাদের ভাই বোন আমাদের বাড়িতে ভীষণ এস্টাবলিশ, ভীষণ ভাবে অন্যভাবে ওরা, কিন্তু ওরা দেখেছে আমার এই চেহারাটা, আমি এরকমই। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আবার কর্পোরেট হাউসে বহুদিন কাজ করেছি, সেখানেও ভালোবাসা পেয়েছি, বকা খেয়েছি, করেছি অনেক কিছু, মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত পারিবারিক সম্পর্ক আজও আছে তাদের সঙ্গে সম্পর্ক। বাহ, করতে করতে একটা সময় ওই জগৎটা থেকেও টালমাটাল শুরু হলো, যেটা আমি মেনে নিতে পারছিলাম না অনেক কারণে। ওই জগৎটা থেকেও সম্পূর্ণ বেরিয়ে এলাম, তখন দুজনেই একদম বেকার। দুজনেই তার আগে অব্দি থিয়েটার করছি অশোক চ্যাটার্জির ওখানে, তখন অভিনয় করছি অস্ত্ররাগ বলে একটি নাটক, এবং জোয়ার ভাটা করছি, অনেক দিন করেছিলাম। তা অশোকটার জন্যই আমি প্রথম ইন্ডাস্ট্রিতে ঢুকলাম। তার আগে অব্দি যে ইন্ডাস্ট্রি নিয়ে খুব ভেবেছি তা কিন্তু ভাবিনি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বা সিরিয়াল ইন্ডাস্ট্রি। আর হলো কিন্তু ওইভাবে যে এই কাজটা ঠিক আমার নয়, কি কাজ যে আমার আমি ঠিক বুঝে উঠতে পারতাম না। তবে অভিনয় করব। আসলে অভিনয় করা মানে আমার নিজের মুখ দেখানোর জন্য অভিনয় করা নয়, কিন্তু মনে হতো আমার অনেক ইমোশনস আছে, সেগুলো পাগলামি বলো বা যাই বলো, অনেক চিন্তা ভাবনা, অনেক বোধ বা যেগুলো আমার তখন
বয়সটাও তো কম ছিল, সেগুলো মনে হতো প্রকাশ করতে পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। ওই আবেগের প্রকাশটা ভীষণ প্রয়োজন মানুষের। আমরা তো মানে মানুষ, মানে অবোধ জীব যারা, তাদেরও ইমোশনস আছে, ভালোবাসা আছে, সব আছে, ভীষণ আদরের ভালোবাসা তারা, কিন্তু তারা আমাদের মতো করে প্রকাশ, ভগবান তো এটা আমাদের অ্যাডেড একটা ফেসিলিটি দিয়েছে যে আমরা প্রকাশ করব, তাহলে আমরা কেন প্রকাশ করব না? আর সেই মাধ্যমগুলো যখন তৈরি হয়েছে, তাহলে আমার ভালো লাগা, আমার সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি গুলো, আমার খারাপ লাগা, বা আমি নেগেটিভ ক্যারেক্টারও করেছি, লোকে মেনে নিতে পারতো না। তোমায় আমায় মিলে বলে একটা সিরিয়াল স্টার জলসায়, ওটাতে মজার চরিত্র, তাকে পাড়া প্রতিবেশী, আমার কাজ তো মোটামুটি সবাই দেখে বা দেখতো, ভালোবাসতো, যাচ্ছে তাই কোনো লোকে বলতে শুরু করলো যে তুমি মানুষটা তো একদম অন্যরকম, তোমাকে তো এরকম ভাবিনি কখনো। এরকম অভিজ্ঞতা যেমন আছে, আবার এরকমও আছে একটি ছেলে, সে কথা বলতে পারে না। তখন আমার কোন সিরিয়ালটা চলছিল আমার ঠিক মনে নেই, হয়তো রাতভর বৃষ্টি মনে হয়, আমি মনে করতে পারছি না, 2006-07 সালের কথাই বলছি। রাতভর বৃষ্টিকে মনে করতে, সে ছেলেটি, আমি তখন থিয়েটারে গেছি, তার মা আমার সঙ্গে এসে আলাপ করলো। ছেলেটি 13-14 বছরের ছেলে, ও কথা বলতে পারে না। ওর মা আমার সঙ্গে পরিচয় করে বলেছিলেন যে আমার ছেলে খাওয়ানো দাওয়ানো, যদি এই সময় আপনার কাজটা যখন হয়, আপনার গলার আওয়াজ যখন টিভিতে শুনতে পায়, ও সেইখানে নিয়ে খাবারটা খাওয়ালেও খায়। আর আমার সামনে দাঁড়িয়ে ও শুনছে, ও তো বলতে পারছে না। আমার এইগুলো হচ্ছে আমার জীবনের পরম প্রাপ্তি একদম। তারপরে বুদ্ধদেব দাশগুপ্ত একটি কাজ করেছিলাম, তালাক। উফ, মানে একটা কাজ করার পর একজন শিল্পীর যদি মনে হয় সেই সময় যে এই কাজটা কমপ্লিট করার পরে আমার যদি এক্ষুনি মৃত্যু হয়, তাহলে আমার কোনো কষ্ট নেই। মৃত্যু তো আমরা কেউ চাই না, কখনোই চাই না, আমরা কেউ মরতে চাই না, কিন্তু ভালো লাগার মানে এক্সট্যাসি যাকে বলে, কি চূড়ান্ত লেভেলে হলে মানুষ ভাবে যে এখানে এন্ড হোক না, পরিপূর্ণতা, মানে আমি তোমাকে বোঝাতে পারবো না কি কাজ। যদি কোনোদিন আমি ওটা পাই, ওটা বুদ্ধবাবুর কাজ, এবং উনি তো গড়ে পিটে নিয়েছিলেন। হ্যাঁ, ওই 2-3 দিন ধরে পুরুলিয়ার ওই গরমের মধ্যে, হয়তো অনেক শারীরিক পরিশ্রম, কিন্তু মানসিক ভাবে কত বড় প্রাপ্তি সে আমি তোমাকে বলছি না, আমি যতটুকু বলছি তা কিছু না। পুরো রং করে, সেই একদম আমার গায়ে পুরো কালো রং করে পুরো, আর মাঝে মাঝে রং উঠে যাচ্ছে। তারপরে স্টেশনে আমাদের জন্য স্পেশাল ট্রেনের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল যে আমি আমার স্বামীকে নিয়ে চোখ দেখাতে সদরে যাচ্ছি, এরকম চরিত্রটা। তো স্টেশনে বসে আছি, সত্যি করে স্টেশন, আর সেখানে প্রচুর ওই কুলি কামিন এবং ওইসব ওই মানে কি বলবো, আদিবাসী মহিলারা আমার পাশে বসে আছেন, পা-টা তুলে বসে আছে, আমি ওদের পাশে গুটি শুয়ে, যারা এরকম করে মাথা চুল করছে, একটু হট না, এরকম করে বলছে, আমি না থতমত খেয়ে যাচ্ছি, তাই সরে বসছি। তখন আমাদের সঙ্গে টেকনিশিয়ানরা ছিল, মানে এ কি, কাকে কি বলছো? তারপর আমি বললাম বলতে দাও, আমি তার মানে চরিত্রের মধ্যে আছি, মানে বুঝতে পারছো ব্যাপারগুলো আলাদা করছেন না ওনাদের থেকে। অদ্ভুত অদ্ভুত ভালো লাগা, মানে সে যে কি মুহূর্ত তোমাকে বুঝতে পারবো না, অসম্ভবকে সম্ভব করা। ট্রেন লাইনের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, ঠিক সেই ছন্দে ছন্দে আমাকে হাঁটতে হচ্ছে, সে বিড়বিড় বিড়বিড় করতে করতে, সে অসাধারণ। আমি তো বলছি এগুলো কি করছি আমি, এই জীবনে এই অভিজ্ঞতা আমার হচ্ছে। কত মহান, কত বড় মাপের মানুষ, কত বড় মাপের ডিরেক্টর, মানে আজকে বুদ্ধবাবুর নামে মাথা নিচু হয়ে যায় লোকের, কেন আমি কাজটা করতে গিয়ে, অথচ একদম শিশুর মতো সরল, সহজ সরল সুন্দর মানুষ। এটা যতদূর মনে হয় 2008-এ করেছিলাম, আমার স্বপ্নের ছবি ওটা, ছোট্ট টেলিফিল্মে ছিল, না শর্ট ফিল্ম বলে টেলিফিল্মে, 12খানা ছিল, 12খানার মধ্যে এটা দূরদর্শনে অনেকবার দেখিয়েছে, আমার সৌভাগ্য হয়নি, আমিও একটু নেগলেক্ট করেছি। এটা সৈনির সঙ্গে আমি কথা বলে ওটা আমার নিয়ে নেওয়া উচিত, এগুলো সংগ্রহ, মানে অন্তত ভীষণ দরকার ওটা, মানে
মানে বিশাল সম্পদ হারানোর মতো না থাকা। সত্যি সত্যি। লাস্ট হচ্ছে ওই পাহাড়ি রাস্তার উপর একটা সিলিউটে দেখাচ্ছে যে কি বলবো তোমাকে, একটা লাঠি, ও তো চোখে দেখতে পায় না, দেখাচ্ছে চোখ অপারেশন হয়েছে, সে লাঠির একটা কোনায় ওই পোটলা পাটলি সময় সে ধরে আছে, আমি লাঠির আরেকটা কোনা ধরে আছি, ধরে সামনে এগিয়ে যাচ্ছি সেই পাহাড়ি পথ দিয়ে। আর ওই বলতে বলতে যাচ্ছি তালাক, তালাক বললেই তালাক হয়, এই মানে সেই ওই ব্রেক করছে আস্তে আস্তে আমার গলা, ভাবতে পারবে না। ওই সিনটা যখন আমি করছি আমার মনে হচ্ছে যে এটা পৃথিবী না স্বর্গ, আমি কোথায় আছি, এটা এই মুহূর্তেটা কি মুহূর্ত বলে আমি জানি না। বোধহয় কাজ আমার জীবনের শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ কাজ। মানে সেদিনই আমার মনে হয়েছিল আজকে যদি আমি চলে যাই পৃথিবী থেকে, আমার কোনো কষ্ট রইলো না। এবং যখন হয়ে গেল সিনটা, অন্ধকার নেমে এলো, আর ওনাকে কিভাবে নিতে হচ্ছে শটটা তখন, না ওটা যদি রিটেক করে আবার পরের দিন করার মতো অবস্থা তো নেই, লাইট পড়ে যাচ্ছে, মানে কি টেনশন। শেষ হলে যখন আমি গেলাম বোধহয় কিছু উল্টোপাল্টা করে ফেলেছি, কারোর মুখে কোনো শব্দ নেই, কেন কারোর মুখে কোনো শব্দ নেই, সবাই ভয় লাগছে, স্তব্ধ। তারপর আমি না তাকিয়ে আছি যে কি বলবে, আবার রিডিটেক্ট যে হবে না, তাহলে কালকে আবার থেকে যেতে হবে, এরকম কিছু ভাবছি। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না, অনেক বকা খাবো। তারপরে দেখছি কাঁদছে মানুষগুলো, টেকনিশিয়ান গুলো কাঁদছে, হাত বাড়িয়ে দিল, নামতে পারছি না পাহাড়ি রাস্তা, হাত বাড়িয়ে দিল, দিদি এসো। বলছে কেউ কথা বলতে পারছে না, আমি কি ভুলতে পারি ওই মোমেন্ট গুলো আমাকে? তারপর পরে সব কালি ঝুলি ধুয়ে যখন বেরোলাম, তখন বুদ্ধবাবু শুধু বললেন যে আপনি জানেন আপনি কত ভালো অভিনয় করেন বা কি দরের অভিনেত্রী। না, যা কিছু করেছি, না 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 ওই রকম সাজানো কথা বলার দরকার নেই, আপনি জানেন। আপনি জানেন? জানি না, বিশ্বাস করুন স্যার, আমি জানি না। আপনি শিখিয়ে নিয়েছেন, পড়িয়ে নিয়েছেন, যা কিছু আপনি ছবিটা এঁকেছেন আমি তাতে আছি। বলে বড় ভালো হয়েছে কাজটা। এটা পরে যখন আবার যখন ড্রেস পরে সেই মানুষটাই বেরোলো, সেই দিনই আমার মনে হয়েছিল হোটেলে গিয়ে স্নান টান করে যে আজকে থেমে যাক না জীবনটা, একটা চরম পাওয়া, একটা পরম পাওয়ার মধ্যে থেমে যাক না। তারপর তো থামিনি, আজ আর মনে হয় না থেমে যাক, মনে হয় এই সব প্রাপ্তিটাই দরকার, সবটা তো তার দেওয়া। সেই কিন্তু একটা জিনিস ভালো লাগলো দিদি, বেশিরভাগ ক্ষেত্রেই শুনি যে আমার সেরা অভিনয়টা এখনো করা হয়নি, আক্ষেপটা কিন্তু বহু শিল্পীর থাকে, অভিনয় হোক, আমার সেরা কাজটা আর কি করা হয়নি, আপনার সেটা হয়ে গেছে, তাই না? আমি আরো করতে চাই, এই খিদে মেটে না, সেই মানে কি মেটে, হ্যাঁ খিদে মেটে না আমার জীবনে এখনো অবধি করা ওটা সেরা কাজ, কিন্তু আরো করতে চাই, আমি এক্সপ্লোর করতে চাই। তো এই চাওয়াটুকু একটা শিল্পী বয়স হয়ে যা, বয়সটা সেগুলো কোনো ফ্যাক্টর নয়, যে কাজটা বোধহয় টাকার জন্য নয়, নিজের জন্য। একদম একদম। আমি তো নিজেকে জানতে চাই, আমি তো চাই, আমি জানতে চাই আমি কতটা আর কতটা পারি, আমি আর কি কি করার স্কোপ আমার আছে, এবং সেই স্কোপটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। আই মাস্ট নো মাইসেলফ অলসো, না? একদমই। এই খিদেগুলো মেটে না গো, মেটে না। না মিটুক, আরো কাজ যেন হয়, এটাই আমরা চাই দিদি, নিশ্চয়ই হবে। এত ভালোবাসা, এত সৎ, এত একনিষ্ঠ আপনি আপনার কাজের প্রতি। কিন্তু দিদি, আমি যেটা এই তালাকের গল্পের মতোই সম্পর্ক বোধহয় এইভাবেই প্রত্যেক সম্পর্কের ক্ষেত্রে আপনি এরকম ভাবে বেঁধে থাকেন, এতটা কাছের, বোধহয় ছাড়তে চান না বোধহয় কোনো সম্পর্ককেই, না? আমার সম্পর্কগুলো অদ্ভুত, মানে বেঁধে থাকা, সত্যি বেঁধে থাকার সম্পর্ক। মানে হয়তো কেউ আমার সঙ্গে কাছাকাছি নেই, মানে পাশাপাশি নেই, কাছে থেকে যায় ভীষণ ভাবে, ভীষণ ভাবে। কারণ আমি তো শিখছি, আমি জানছি, আমি বুঝছি প্রতি মুহূর্তে। আজকে তোমার সঙ্গে পরিচয়, তোমাকে দেখা, তোমার মিষ্টি হাসি, কথা, কমিউনিকেশন, কে বলবে তোমাকে আমি কোনোদিন এর আগে দেখিনি? আমিও সত্যি। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণ কিন্তু ইন্টারলিঙ্ক, প্রত্যেকে আমরা যুক্ত। আমার গুরুদেব এইটাই বলেন যে যেদিন এই অনুভূতি, সেই অনুভূতি আমার হয়নি, হ্যাঁ আমি অতি সাধারণ, কিন্তু ওনার এই ভাব যে যেদিন যুক্ত হতে পারবে সেদিন জানবে মুক্ত হলে। প্রত্যেকের সঙ্গে, পৃথিবীর সমস্ত, আজকে পোকা মাকড় থেকে সমস্ত প্রাণ, এমনকি প্রাণ নেই, সব কিছুর সঙ্গে যুক্ত হও। এই যুক্ত হওয়ার মধ্যেই মুক্তি, সুতরাং ওটা হতেই হবে। যাকে আমি পেয়েছি স্বামী দেবানন্দ মহারাজ,
উনিও অদ্ভুত ভাবে আমার জীবনে এসেছেন। আমার দাদা কয়েক বছর আগেও নিজের জন্মদিনে দিন চলে গেছে। আচ্ছা, 21শে সেপ্টেম্বর 1921। অদ্ভুত ভাবে, মানে ওই মৃত্যুটা আমি মেনে নিতে পারিনি। কিছু কিছু জিনিস মেনে নেওয়া যায় না, না মানে বাচ্চাদের মতো বলেছে আমি মানি না, ও চলে গেছে মানি না। তারপর একটা বছর তখন আমি ওই এতে অর্ক দেবলীনাদের হাউসে ওদের সোনা রোদের গান বলে একটি সিরিয়াল করছিলাম কালার্সে। ওটা 1 বছর 11 মাস হয়েছে করতাম। ভীষণ ভালো চরিত্রটা ছিল, খুব ভালো চরিত্র। আমি ঋষির মাসি ছিলাম। ঋষি পায়েল দি, হ্যাঁ হ্যাঁ পায়েল ছিল, রাইট। তো কিন্তু কাজ করেছি, ভীষণ আনন্দ করেছি, সব করেছি, কিন্তু ওই দাদার মৃত্যুটা আমাকে হন্ট করবে। সেই একটা বছর বাদে যে ওর যে কাজের দিনটাতে আমি কি করে মেনে নেবো জানি না। অদ্ভুত ভাবে সৃষ্টিমাকে আমি বলছিলাম যে তুমি আমাকে পথ দেখাও, আমি কোথাও যেন একটা আটকে যাচ্ছি, ফুরিয়ে যাচ্ছি, এটা হওয়া তো কাম্য নয়। ওই যে ভয়ঙ্কর একটা জড়িয়ে যাওয়ার যন্ত্রণা, সেই সময় আমি আমার গুরুদেবকে পেয়েছি। আর ওনাকে পাওয়া আমার পরম প্রাপ্তি। মানে আমার জীবনের অনেক দর্শনকে উনি বদলে দিয়েছেন। তাই পাওয়া না পাওয়া যে খুব আমাকে নাড়া দেয় সবসময় তা নয়। তো মানুষ তো থাকতে চাই, যুক্ত হয়ে থাকতে চাই সবকিছুর সঙ্গে, একদম যতদিন আছি আর কি। একদম একদম। দিদি ভালোবাসা প্রচুর পেয়েছেন, আঘাত? না, মনে পড়ে না। বাহ, কি করে আঘাত? আমি তো কখনো কখনো টুকটাক ঝগড়া যাতে কষ্ট দেবার সেগুলো ভুলেও যাই, বেশিক্ষণ মনে তো থাকে না কিছু। খারাপটা মনেই রাখেন না আসলে কখনো। হয়তো তাই মনে পড়ছে না, মনে পড়ে না। রাগ নেই তো শরীরে, মুশকিল হয়ে যায়, খুব খুব মুশকিল হয়ে যায়। খুব গর্ব করতে করতে আমার হাজবেন্ডের সঙ্গে তো প্রচন্ড রাগ করে উপর থেকে হয়তো বেরোলাম, নিচে গিয়ে শোনো না এই হয়েছে, ভুলেই যাই। দারুণ সত্যি। মানে এক্ষেত্রে এই কন্ট্রোল করা, আপনি বলছেন আবেগ কন্ট্রোল করেন, এখন নিয়ন্ত্রণ করেন, তাই তো? আবেগ অনেকটা আপনি সেক্ষেত্রে এইটা নিয়ন্ত্রণ করতে হয় না, রাগ। মানে আমরা প্রত্যেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হয় না, নেই। কখনো কখনো হয়তো কেউ একটু ভুলভাল করে ফেলে, অনেক সময় কেউ করে ফেললো, সেই মুহূর্তে খুব কষ্ট হয়, খারাপ লাগাটা একটা তৈরি হয়, বলে ফেলি সামনে একদম যে এটা কেন করলে তোমরা, বা করলি কেন, এই জিনিসটা কি আমাকে বুঝিয়ে বল, কেন করলি তোরা। ম্যাক্সিমাম ওইটুকুই। খারাপ লাগা তো নিশ্চয়ই থাকে, সেই একদম থাকতেই হবে, না ভালো লাগার মন মোটা কোথায়। একদমই দিদি, শেষ করবো কিন্তু শেষে এই যে শর্মিলা ঠাকুরের মতো দেখতে, তার কথা বলার স্টাইল, মানে সত্যি আপনার কথাটা মানে আমি শুনতেই বলছিলাম, মানে ভাবছিলামও এটা কতজন বলেছে আপনাকে, প্রচুর মানুষ বোধহয় না? একদম ছোটবেলা থেকে শুনেছি। শর্মিলা ঠাকুরকে দেখিনি তখনও, হয়তো কোথাও কোনো ফিল্ম ওনার দেখিনি, শুনেছি খুব ভালো নায়িকা, একজন খুব সুন্দরী, ভালো শুনলে তো ভীষণ ভালো লাগে না, একজন ওরকম সুন্দরী নায়িকার সঙ্গে আমি তখন একটু বড় হচ্ছি, বারবার আয়নাতে নিজেকে দেখছি, ওরকম সময় তো গেছে, একটা সব মেয়েদেরই যায়। হ্যাঁ, তিনি কি ভাবতাম, বিশাল নিশ্চয়ই কিছু, ওই স্বপ্ন কি রানী হ্যাঁ হ্যাঁ, তখন দার্জিলিং বেড়াতে গেছি পিসি পিসমশের সঙ্গে। তো ট্রেনে করে আসছি, ওই তখন ওই টয় ট্রেন, কিছু ছেলে এমনি গান গাইছে, আর আমি নিজেকে তখন মনে করছি আমি কি আরাধনা দেখা হয়েছে। এটা একটা মজার এক্সপিরিয়েন্স। এবং শুনেছি মানে অল্প বয়স থেকে যৌবনে শুনেছি, সব অবস্থাতেই শুনেছি। এবং আমাকে সবচেয়ে মজার কথা, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে গরিবের শর্মিলা বলা হয়। মানে আমার একটা নাম, এটা অনিন্দ সরকারও বলে, তুইও গরিবের শর্মিলা। একেবারেই গরিবের নন আপনি, সুস্মিতা দি, ব্যাস এটাই হচ্ছে আসলে। এরকম মানুষ কজন হতে পারেন, আমরা পাই কোথায় এরকম মানুষ। যাই হোক দিদি, দারুণ আজকে আমাদের আলোচনা হলো, আড্ডা হলো, প্রশ্ন উত্তর নয় কিন্তু আলোচনা, আড্ডা হলো। প্রশ্ন উত্তর ভাবলে তো তুমি কিছু বলতেই পারতাম, আমিও ওরম করতে পারি না ঠিক প্রশ্ন, আমার তো মহা মুশকিল। আমাকে যখন ওই বাইক টাইট কেউ নেয়, আমি কিছুই বলতে পারি না,
তাহলে ওই আর কি শখ। তো আমার হাজবেন্ড বলতো এতদিন ধরে অভিনয় জগতে আছো তুমি, আমি নাটক পরিচালনাও করেছি, সবই করেছি। আমার একটা হ্যাঁ, আমার মরণের ইচ্ছা মৃত্যু বলে একটি নাটক আছে, আমার হাজবেন্ডের লেখা এবং ডিরেকশন। যদি কখনো হয় অবশ্যই এসো দেখতে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর নটি বিনোদিনী আমার ডিরেকশনে, এবং রিসেন্টলি অনেকবার হয়ে গেছে ওটাতে আমি গিরিশ ঘোষের স্ত্রী অভিনয় করি। আর নিষ্কৃতি বলে একটি নাটক, আমাদের নাটক হলে আমি তোমাকে অবশ্যই বলবো দিদি। একদমই নিশ্চয়ই আসবো, এবং অনেকেই দেখেন। কিন্তু শেষ করব, শেষে একটাই প্রশ্ন, যে জীবনের মানে যদি খুব ছোট করে বলতে এক কথা, জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত এবং সবচেয়ে খারাপ মুহূর্ত, ছোট করে এক কথা। প্রচুর মুহূর্ত আছে জানি, কিন্তু হয় না যে এটাই মনে এলো আমার ভালো এবং এটাই মনে এলো আমার খারাপ, কি বলবেন? সবচেয়ে জীবনটা তো এখনো শেষ হয়নি, সবচেয়ে ভালো মানে এই অবধি যদি আমরা ধরি, এখনো অবধি আমার তো খালি তালাকের ওই আমি ভাবছিলাম ভালো মুহূর্ত, ওই মুহূর্তটাই মনে হলো। মানে সেদিন তো মনে হলো আজকে আমার মৃত্যু হলে আমার কোনো দুঃখ নেই, আমি মারা যেতে চাই, এখানেই থামবো কিনা। এটা কি অনেক পাওয়া নয় যে শিল্পীর কাছে? ঠিক। আর খারাপ মুহূর্ত, হ্যাঁ কষ্ট তো অনেক পেয়েছি, দিয়েওছি মানুষকে, সেগুলো তো খুব যন্ত্রণাদায়ক। ব্যক্তিগত জীবন সেটা আমার সম্পূর্ণ না চাইতে অনিচ্ছাকৃত ভাবে হয়তো হয়েছে, কিন্তু সেইভাবে খারাপ মুহূর্ত। ঠিক আছে, আপনি মনে রাখতেও চান না, মনে রাখেনও না, এটাই বলছিলেন। দরকারও নেই খারাপটা, আমার ভালো। ওই খারাপ মুহূর্ত মানে দুঃখের মুহূর্ত আছে, ভালোবাসার প্রিয় মানুষটা যখন চলে গেছে, সেগুলো আমার জীবনে সবচেয়ে খারাপ মুহূর্ত, বড্ড যন্ত্রণা। আবার সেখান থেকেও উত্থান হয়েছে, একদম কোনো একটা মানসিক অন্য ভাবনা এসেছে। অনেক না পাওয়া থেকে পাওয়া যায় না অনেক কিছু, সেটাই। ঠিক ঠিক, একদম একদম। ওইভাবে খারাপ ভালো মেশানো আর কি, বলা যাবে না, আলাদা করে বলতে পারবে না। যদি ওইভাবেই ভাবো যে তালাকের ওই লাস্ট মোমেন্টটা আমার, যে আমার যদি এখন মারা যায় কোনো দুঃখ নেই, এটাও কিন্তু ভালো আবার খারাপও, যে আর এরপর এরকম কাজ হবে, তো হয়তো এটাও মনে হয় মানে এটা হয়ে গেল তাড়াতাড়ি শেষ। অত ভাবিনি, আপনি তো আবার এত ভাবেন না। সেই আমি ওটাই ভেবেছি যে আজকেই হোক, এরপরে আর কিছু থাকতে পারে নাকি? এই আনন্দ যে কি অখণ্ড একটা ভালো লাগা আমার, ওই আনন্দটাকে ধরে রাখতে গেলে তো আমার থামতে হবে এখন। একদম এরকম মনে হয়েছিল, ওটা আমি কখনো ভুলবো, ওই মুহূর্তের অনুভূতিটা আমি কখনো ভুলবো না। একদম দিদি, থ্যাংক ইউ সো মাচ। শেষ করব, আপনার বাড়িতে আসার পর থেকে আড্ডা, আপনার খাওয়ানো, আমায় ভালোবাসা, এত কথা বলা, এত কিছু দেওয়া, আমায় অনেক কিছু দেওয়া, আপনার অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু আমি পেলাম। তার জন্য থ্যাংক ইউ। ভালো থাকবেন এবং নিশ্চয়ই নতুন কাজ শুরু করবেন, এটাই আমরা আশা করতে পারি, তাই না? তুমি কোন মিষ্টি মেয়ে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি কানেক্টেড থেকো আমার সঙ্গে। নিশ্চয়ই দিদি, নিশ্চয়ই থাকবো। দর্শকদের শেষে কি বলবেন? আপনার প্রচুর প্রিয় দর্শকেরা আছেন। এইটুকু বলতে পারি, আপনারা আমাকে যা দিয়েছেন আমি ঋণী হয়ে রইলাম। অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক সম্মান, যেটা আমি সত্যি যোগ্য কিনা আমি জানি না, এত পেয়েছি আমি দর্শকদের কাছ থেকে। এটা আমার একদম মনের কথা, একদম মনের কথা। আজও দর্শক যখন রাস্তায় দেখা হয় অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে থাকেন। বয়স্ক মানুষ, ছোটরা, খুব ছোটরা বোঝে না, জানে না, বা একটু এজেড বা আমাদের বয়সী বা যেরকমই হোক, দিদি আপনি আর কাজ করেন না কেন? দিদি আপনার কাজ একটা সময় আমরা রেগুলার দেখতাম, আপনি ভীষণ ফ্যান। আর ফ্যান ট্যান কিনা জানি না, কিন্তু এরকম করে যখন বলে আমি না আবার নিজেকে মনে হয় আমি তাহলে করেছি, আমি না ভুলে গেছি যে আমি এত কাজ করেছি। কি হয়, কানেকশন গুলো আস্তে আস্তে চলে যায়, নষ্ট হয়ে যায়, তো তখন ওইরকম একটা হয়, মনে হয় কি জানি কি করেছি না করেছি জানি না, মনেই থাকে না অত কথা। কিন্তু অনেক পেয়েছি, অনেক পেয়েছি দর্শকদের কাছ থেকে, অনেক সম্মান পেয়েছি আমি। এটা আমি ঋণী, ভীষণ ভাবে। থ্যাংক ইউ দিদি, ভালো থাকুন, সুস্থ থাকুন। তুমিও ভালো থাকো। একদম একদম, থ্যাংক ইউ দিদি।